জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেম হার হয় গাথা জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। আহা, কিন্তু আজকের প্রজন্মের ছেলেমেয়েরা কি এসব কথা মনে রেখেছে? এসব গান মনে আছে তাদের? এই তো তোমরা সবাই এসে গেছো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন, আপনার অপেক্ষাতেই ছিলাম। আপনি ঠিকই বলেছেন। এই যে আমাদের দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য যে সমস্ত বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, যারা আত্মবলিদান, যারা আত্মত্যাগ করেছেন, তাদের কথা কি কেউ মনে রেখেছেন? আর আত্মত্যাগ আর আত্মবলিদান, এই প্রজন্মের ছেলেমেয়েরা জানে আত্মত্যাগ কাকে বলে আর আত্মবলিদানই বা কি? এখন তো জুটেছে একটা হাতে মুঠোফোন, সারাদিন এই সোশ্যাল মিডিয়া আর রিলস বানাতেই তো ওরা ব্যস্ত। হ্যাঁ কাকু, মানছি আপনার কথা, কিন্তু তা বলে কি সম্পূর্ণটাই কি ঠিক? হ্যাঁ, আপনি কি বলছেন? এখনো কিছু মানুষ এদের আত্মবলিদান, এদের আদর্শ, এদের মতাদর্শ বুকে নিয়ে এগিয়ে চলেছে। একদম। না, ঠিকই আছে, তুমি যেটা বলছো সেটা ঠিক, কিন্তু সেই সংখ্যাটা আসলে খুবই কম। আসলে সংখ্যাটা কম হবে না কেন? তারা জানবেটা কি করে, তাদের জানাবেটাই বা কে? কারণ পাঠ্যপুস্তক থেকে, ইতিহাসের পাতা থেকে এদের নামগুলো তো সরে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? একদম ঠিক বলেছো। ঠিক। আমরা যে এখানে আলোচনা করতে পারি নেতাজি, ক্ষুদিরাম, ভগৎ সিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের আলোচনা সভাতে তাহলে ভগৎ সিং এর ব্যাপারে একটু শুনি না আমরা? হ্যাঁ, সেটা করা যেতে পারে। আজকে তাহলে ভগৎ সিং নিয়ে আলোচনা শুরু করা যাক। বেশ, তাহলে আজ ভগৎ সিং নিয়ে আলোচনা করি। হোক, তাই হোক। সন 1919 মার্চ মাসে ব্রিটিশ বিরোধী কার্যকলাপ রোধ করার জন্য ব্রিটিশ সরকার রাওলাট আইন প্রবর্তন করেন। তার ফলে সারা দেশ উত্তাল হয়ে ওঠে। তারপর 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 অগ্নিগর্ভ হয়ে ওঠে পাঞ্জাব। পাঞ্জাবের মুখ্য প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর মাইকেল ও ডায়ারের অত্যাচারী শাসন পাঞ্জাবকে ভারতীয় জাতীয়তাবাদের ভর কেন্দ্রে পরিণত করে। রাওলাট আইনের প্রতিবাদ করার জন্যে 10ই এপ্রিল অমৃতসরের স্থানীয় দুই নেতা সৈফুদ্দিন কিচলু ও সত্যপালকে হিংসায় মদদ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়। 11ই এপ্রিল পাঞ্জাবে সামরিক শাসন কায়েম হয় জেনারেল ও ডায়ারের নেতৃত্বে। সমস্ত প্রকার জমায়েত এবং সভা নিষিদ্ধ হয়। 13ই এপ্রিল বৈশাখী পূর্ণিমা, একটি ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে প্রায় 10,000 মানুষ সমবেত হয় পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে। সভাস্থানটি চারিদিকে প্রাচীর দিয়ে ঘেরা। প্রবেশ এবং প্রস্থানের জন্য ছিল 4টি সংকীর্ণ গলিপথ। এই সমাবেশ থেকে দাবি ওঠে রাওলাট আইন বাতিলের, দাবি ওঠে গ্রেপ্তার হওয়া বিপ্লবীদের নিঃশর্ত মুক্তির। কিন্তু ব্রিটিশ সরকারের পরিকল্পনা ছিল ভিন্নতর, কল্পনার চেয়েও কদাকার নিষ্ঠুর। জেনারেল ও ডায়ারের নেতৃত্বে বিশাল সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়। সমস্ত প্রবেশপথ আটকে ও 50টি রাইফেল থেকে প্রায় 10 মিনিট ধরে মোট 1600 রাউন্ড গুলি চালানো হয় অহিংস নারী পুরুষদের বুক লক্ষ্য করে। 1000-এরও বেশি মানুষ মারা যায়। শুধু তাই নয়, সেদিন অমৃতসরে সান্ধ্য আইন জারি করা হয় যাতে মৃতদেহগুলি তাদের পরিবারের হাতে তুলে না দিয়ে রাতারাতি লাশগুলোকে গায়েব করা যায়। হাজার হাজার মানুষের রক্ত, মাংস, ঘিলু, অশ্রু সেদিন জালিয়ানওয়ালাবাগের মাটিতে মিশেছিল। গোটা দেশ সেদিন কেঁদেছিল, আর সূর্যাস্তের শেষ আগুন গায়ে মেখে উড়েছিল আগুন ফণী রণ। আর কিছু কান্না ঢের কান্না হয়ে গেছে জেনেও পৃথিবীর গভীর গভীরতর গহ্বরে জমা হয়, জমে থাকে, অপেক্ষা করে লাভা স্রোত হয়ে একদিন ভিসুভিয়াসের মুখ দিয়ে বেরিয়ে আসবে বলে। সেদিন এমনই অনেক জমানো কান্না ভারতবর্ষে এক ভিসুভিয়াসের অভ্যুত্থান ঘটায়, যার নাম
ভগৎ সিং, শহীদে আজম ভগৎ সিং। ভগৎ সিংয়ের জন্ম 1907 সালের 28শে সেপ্টেম্বর। পিতা কিষাণ সিং সাধু, মাতা বিদ্যাবতী দেবী। ভগৎ সিংয়ের জন্মগ্রহণকালে তাঁর পিতা সহ পরিবারের প্রায় সব পুরুষই ছিলেন ব্রিটিশ সরকারের জেলেবন্দী। উপনিবেশ বিলের বিরোধিতা করায় তখন তার পিতা এবং 2 কাকাকে ইংরেজরা জেলবন্দি করেছিল। কয়েক বছর গ্রামের একটি স্কুলে পড়াশোনা করেন ভগৎ সিং। পরে তিনি লাহোরের অ্যাংলো-বেদিক স্কুলে পড়াশোনা করেন। তারপর তিনি লাহোরের ন্যাশনাল কলেজে ভর্তি হন, যা স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় প্রতিষ্ঠা করেছিলেন। 1928 সাল, সাইমন কমিশনে কোনো ভারতীয়দের না রাখার জন্য এর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। 1928 সালে 30 অক্টোবর সাইমন লাহোরে পরিদর্শনে এলে লালা লাজপত রায়ের বিরুদ্ধে একটি নীরব মিছিলের নেতৃত্ব দেন। ব্রিটিশ পুলিশ লাঠিচার্জ করেন। লাঠির আঘাতে গুরুতর আহত হন লালা লাজপত রায়। 1928 সালে 17 অক্টোবর লালা লাজপত রায়ের মৃত্যু হয়। লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু পরিকল্পনা করেন। লালাজির মৃত্যুর 1 বছর পরে 17 ডিসেম্বর ভগৎ সিং সান্ডার্সকে গুলি করে হত্যা করেন। এই হত্যাকাণ্ডের পর পাঞ্জাব প্রদেশ জুড়ে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে একটি সংগঠনের নামে পোস্টার পড়ে। গান্ধীজির অহিংস সত্যাগ্রহের বিকল্প হিসাবে উঠে আসে নতুন এক পথ। গঙ্গার বুকে ভলগার ঢেউ এসে পৌঁছয়। আত্মপ্রকাশ করে ভারতের অন্যতম প্রথম সমাজতান্ত্রিক বিপ্লবী সংগঠন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ব্রিটিশদের কাছে যার কোড নেম ছিল রেড। পাঞ্জাব জুড়ে রেডদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। ভগৎ সিং, রাজগুরু এবং দুর্গা দেবী ছদ্মবেশে ব্রিটিশ পুলিশের চোখে ধুলো দিয়ে ট্রেনে চেপে লাহোর ত্যাগ করেন। এরপর ভগৎ সিং বাংলার বিপ্লবীদের সংস্পর্শে আসেন। বাংলার বিপ্লবীদের একটি অংশ ভগৎ সিংয়ের আদর্শের প্রতি আকৃষ্ট হন, কিন্তু পুলিশ তখন তন্ন তন্ন করে খুঁজছে ভগৎ সিংকে। তাই পরের 1-1.5 বছর ভগৎ সিং গা ঢাকা দেন। আসলে এই সময় তিনি আলিগড়ের শহীদপুরে একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং সেই বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার চেষ্টা করেন। HSR এর পক্ষ থেকে বড় কিছু পরিকল্পনা করা হচ্ছিল। বাংলার বিপ্লবীদের কাছ থেকে বোমা বানানো শিখছিলেন HSR এর সদস্যরা। আগ্রা, লাহোর, সাহারানপুর, রোহতক এসব জায়গায় তৈরি হয়েছিল বোমা কারখানা। কিন্তু প্রয়োজন ছিল এমন একটি বোমার যা শব্দ করবে, ধোঁয়া ছড়াবে, ভয় তৈরি করবে, কিন্তু কোনো ক্ষতি করবে না। 1929 সাল 8ই এপ্রিল দিল্লি অ্যাসেম্বলির অধিবেশন চলছে। সেখানে সমস্ত ব্রিটিশ অফিসারেরা উপস্থিত আছেন নেহেরু, জিন্না, মালব্য সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও। ভরা কক্ষে সেই বিধানসভার ভেতরে ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত 2টি বোমা ছোড়েন, যা আওয়াজ এবং ধোঁয়া তৈরি করলেও প্রাণহানিকর ছিল না। বিস্ফোরণে ভীত হয়ে যায় গোটা বিধানসভা। কক্ষের ভেতরে উঠতে থাকে লিফলেট, ধ্বনিত হয় দীপ্ত স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ নিপাত যাক। भगत सिंह जानते बैरों को सुनाने के लिए ऊंची आवाज की जरूरत होती है। বধিরকে শোনাতে উঁচু আওয়াজের প্রয়োজন। বোমাটা ছিল প্রতীক মাত্র, তাই ওখান থেকে না পালিয়ে বটুকেশ্বর দত্ত এবং ভগৎ সিং দুজনেই স্বেচ্ছায় সাহসের সঙ্গে ধরা দেন। এরপর ভগৎ সিং আন্দোলনের পথ বেছে নেন। তার পরিকল্পনা শুধু ব্রিটিশ সরকার নয়, ভারতের গান্ধী, নেহেরুরাও ভাবতে পারেননি। মোকদ্দমা চলাকালীন কোনো উকিল না নিয়ে ভগৎ সিং নিজেই সওয়াল করেন। আসল উদ্দেশ্য তো
নিজের মুক্তি পাওয়া ছিল না, উদ্দেশ্য ছিল ভারতবর্ষের মানুষের মুক্তি। তাই ভরা আদালতে, যেখানে দেশ বিদেশের সাংবাদিকরা উপস্থিত ছিলেন, সেই আদালত কক্ষকেই তিনি বেছে নেন বিপ্লবী মতাদর্শ প্রচারের কাজে। এক নতুন বস্তুবাদী মতাদর্শ, যেখানে তিনি ভারতবর্ষের মানুষকে সংকীর্ণ ভাবাবেগ থেকে বের হওয়ার আহ্বান জানান। শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, সমগ্র শোষণ মুক্ত এক মানব সমাজের পরিকল্পনা ঘোষণা করেন। তার প্রতিটি বক্তৃতায়, প্রতিটি সওয়ালে উঠে আসে বুখারিন, মার্কস, লেনিনের চিন্তাধারার কথা। সগর্বে জানান দেন, বিপ্লবের প্রকৃত লক্ষ্য হল নিঃশর্ত স্বাধীনতা, ব্যক্তিগত মালিকানার বিলোপ। জেলে বন্দীদের পর্যাপ্ত খাদ্য, বস্ত্র, ওষুধের দাবিতে তিনি শুরু করেন অনশন। খবর জানাজানি হতেই সমগ্র ভারত ক্ষোভে ফেটে পড়ে। সম্ভবত ভারতের ইতিহাসে প্রথম সর্বত্র সাধারণ ধর্মঘট পালিত হয় জাতীয় কংগ্রেসের সমর্থন ছাড়াই। জেলে বন্দীদের পর্যাপ্ত খাদ্য, বস্ত্র, ওষুধের দাবিতে তিনি শুরু করেন অনশন। হাজার চেষ্টা সত্ত্বেও যখন ব্রিটিশরা অনশন ভাঙতে ব্যর্থ হয়, তখন ভারতের প্রতিটি শহরে জেলবন্দি ভগৎ সিংদের মুক্তির দাবি প্রবল হয়ে ওঠে। ভারতবাসীর ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে। দাবানলের মতো ছড়িয়ে পড়ে শ্রমিক শ্রেণীর বিদ্রোহ। বিপদ আঁচ করে ব্রিটিশ সরকার তাড়াতাড়ি ভগৎ সিংদের ফাঁসির ব্যবস্থা করে। ফাঁসির সময় 11 ঘন্টা এগিয়ে এনে 23শে সেপ্টেম্বর কোনো ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়াই সন্ধেবেলায় ভগৎ সিংদের ফাঁসি দেওয়া হয়। খবর জানাজানি হতেই সমগ্র ভারত ক্ষোভে ফেটে পড়ে। সম্ভবত ভারতের ইতিহাসে প্রথম সর্বত্র সাধারণ ধর্মঘট পালিত হয় জাতীয় কংগ্রেসের সমর্থন ছাড়াই। আজও যখন শোষণ ত্রাসের মধ্যে পিষ্ট হয় নিরীহ সাধারণ মানুষ, মুক্তির খোঁজে মার খেতে খেতে পাল্টা মার দিতে চাওয়া মানুষ যখন ঘুরে দাঁড়ায়, সে রাজধানী শহর থেকে শুরু করে মেদিনীপুর, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়ার মতো যে কোনো জেলার যে কোনো মানুষই হোক না কেন, ভগৎ সিং ফিরে আসে বারবার। আমাদের মধ্যে বেঁচে থাকে ভগৎ সিংদের মতো মানুষ। আমরা ভুলি না, ভুলতে পারি না তাঁদের। अब भी जिसका खून न खौला, खून नहीं वो पानी है। जो देश का काम न आए वो बेकार जवानी है। श्यामलाम
মা